চায়না ইমিগ্রেশনে আজকে খুব ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হয়েছি। So finally, we are in China. এখন আসেন যে ইমিগ্রেশনে কি বললো, কি জিজ্ঞাসা করলো, আমার ডকুমেন্টসের সাথে আমার তথ্যগুলোর মিল আছে কিনা। তো এগুলো জিজ্ঞাসা করার পরে তারপরে উনি মনে করলো যে আমার ভিসাটা একবার চেক করা উচিত। আজকে আমি যাচ্ছি আমার জীবনের চতুর্থ দেশ চায়না। এই ভ্রমণটা যতটা এক্সাইটিং, ভিতরের প্রসেসটা ততটাই চ্যালেঞ্জিং। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে চায়না কিভাবে যাবে, সম্পূর্ণ প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এখন আছি ঢাকায় এবং এখান থেকেই আমাদের চায়নার যাত্রা শুরু হবে। এর আগে আমি মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ভ্রমণ করে আসছি। আজকে চতুর্থ দেশ হিসেবে চায়নায় যাচ্ছি। ওকে, এয়ারপোর্টে ঢুকেই প্রথমত লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, মোটামুটি লাইনটা অনেক বড় লম্বা। আমি এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্রথমত এয়ারপোর্টে আসার আগে আপনি আপনার টিকিটটা দেখে নেবেন। আমি আমার টিকিটটা এদিকে দিয়ে দিচ্ছি। তো টিকিটে দেখবেন টার্মিনাল নাম্বার কত। তারপর আমার টার্মিনাল নাম্বার 1 ছিল। আমি টার্মিনালে আসলাম। আসার পরে প্রথমে দেখি তো বিশাল লাইন। তো লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পর প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। এই জন্য যখন আপনি বাসা থেকে বের হবেন অবশ্যই আপনার 3-4 ঘন্টা সাথে নিয়ে, মানে হাতে সময় নিয়ে বের হবেন, ঠিক আছে। তারপর আমি যখন প্রথম সিকিউরিটি চেকপোস্ট পার হলাম, তো সেখানে আমি আমার টিকিট দেখতে চাইছে, পাসপোর্ট দেখতে চাইছে, সেটা দেখাইছি। এবং তারপরে আমার যে সাথে যেগুলো ছিল আর কি, হ্যাঁ, আপনার জামা কাপড় এবং অ্যাক্সেসরিজ, সেগুলো আমি স্ক্যানারে দিলাম। দেওয়ার পরে তারপর আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের ফ্লাইটের ডিটেলসগুলো, সেটা আপনি বিলবোর্ডে দেখতে পারবেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে বিলবোর্ড, সেই বিলবোর্ডে দেখবেন আপনার ফ্লাইটের নাম্বার। সেটা আপনি কোথায় পাবেন? আপনার যে টিকিটের ছবিটা দিয়েছিলাম সেখানে। তো সেটা দেখার পর তারপরে আপনারা আপনাদের যে কাউন্টার নাম্বার বলছে সেখানে যাবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ফ্লাইট অনেক দেরি, যার কারণে আমি বিলবোর্ডে আমার নাম্বার পাইলাম না, কাউন্টার নাম্বার, যার কারণে আমি হেল্প ডেস্কে গেলাম। তো হেল্প ডেস্ক থেকে তারা আমাকে সহযোগিতা করলো কাউন্টারটা খুঁজে পেতে। তারপর আমি কাউন্টারে যাওয়ার পর যখন চেক ইন লাগেজ দিতে চাইলাম, আমি লাগেজ নিয়ে আসিনি, আমি নিয়ে আসছি আমার 2টা ব্যাগ, একটা অ্যাক্সেসরিজের ব্যাগ আর একটা হচ্ছে জামা কাপড়ের ব্যাগ। তো জামা কাপড়েরটা আমি চেক ইন লাগেজে দিলাম। তো দেওয়ার আগে উনি আবার বললো যে এটা র্যাপিং করে নিয়ে আসেন, যার কারণে আবার র্যাপিং করতে গেলাম, র্যাপিং করলাম। র্যাপিং করে আসার পরে তারপরে যখন তাকে দিলাম, ওনারাই কিন্তু সমস্যা শুরু করতে পারে। সেটা উনি আমাকে বললো যে এর আগে কোনো দেশ গেছেন কিনা, হ্যাঁ, মানে চায়না প্রথমবার যাচ্ছেন কিনা। তো এগুলো জিজ্ঞাসা করলে আপনি কনফিডেন্সের সাথে অ্যান্সার দিলে আপনাকে দিয়ে দিবে ওনারা বোর্ডিং পাস। মেন যেটা চ্যালেঞ্জ, আমরা সেখানে আসলাম ইমিগ্রেশন ফেস করা। ইমিগ্রেশন ফেস করার জন্য আমি ইমিগ্রেশনের যে কোনো একটা আপনি দিয়ে ঢুকতে পারেন, যে কোনো একটা ইমিগ্রেশনের কাউন্টারে আপনি ঢুকতে পারেন। তো এখানেও অনেক লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন। এখানে প্রায় আমার 1.5 ঘন্টার মতো সময় লাগছে ইমিগ্রেশনটা ফেস করতে। তো এখন আসেন যে ইমিগ্রেশনে কি বললো। সবচেয়ে বড় কথা হচ্ছে ইমিগ্রেশনে আপনাকে কনফিডেন্স হারানো যাবে না। যদি আপনার মুখ দেখে ওনারা বুঝতে পারে যে আপনি ঘাবড়ে গেছেন, তখন কিন্তু আপনার জন্য বিপদ হবে এবং আপনাকে বিভিন্ন ধরনের জেরার মুখে পড়তে হবে। তো আমাকে সিম্পলি জিজ্ঞাসা করলো কি করেন, কি না করেন, কোথায় বাসা, নাম কি, জাস্ট ভেরিফিকেশনের জন্য যে আমি রিয়েল ট্রাভেলার কিনা এবং আমার ডকুমেন্টসের সাথে আমার তথ্যগুলোর মিল আছে কিনা। তো এগুলো জিজ্ঞাসা করার পরে তারপরে উনি মনে করলো যে আমার ভিসাটা একবার চেক করা উচিত, যার কারণে উনি বললো যে ভিসা চেকের কাউন্টারে যান। তারপরে আমি আবার আমার ভিসা নিয়ে ভিসা চেক করার জন্য গেলাম। তো সেখান থেকে আমাকে ভিসা চেক করার পরে আবার ইমিগ্রেশনে পাঠাই দিল এবং ইমিগ্রেশন অফিসার আবার দেখলো, সেটা দেখার পরে অ্যাপ্রুভ করে দিছে। আমি এখন এখানে প্রবাসী লাউঞ্জে এসে বসলাম বোর্ডিংয়ের জন্য। তো বোর্ডিংয়ের আমাদের গেট নাম্বার হলো 6। সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন? আপনি আপনার টিকিটে আবার দেখবেন যে ওখানে আপনার টিকিট বলতে বোর্ডিং পাস, যেটা বোর্ডিং পাসে দেখবেন যে ওখানে গেট নাম্বার লেখা আছে। হ্যাঁ, তো সেই গেট নাম্বার অনুযায়ী আমরা গেটে গেলাম এবং উনি বললো যে 9টার পরে আসেন, বোর্ডিং স্টার্ট 9টার পরে হবে। এরপরে স্টেপ আমরা বোর্ডিং একসাথে করব, তারপরে পরবর্তী ইনশাল্লাহ আমরা একসাথে ফ্লাই করব।
ফাইনাল সিকিউরিটি চেকের পরে আমরা এখন বিমানে উঠছি। একটু পরেই বিমান টেক অফ করবে। এখন সময় 10:30। আমরা আশা করছি যে 2 ঘন্টার ভিতরে গুয়াংজুতে ল্যান্ড করব। So finally we are in China. এয়ারপোর্টে একটু পর এরকম ফ্যাসিলিটি দেওয়া আছে যাতে সুবিধা হয় যাত্রীদের। এটা যে কি ড্রিঙ্কিং ওয়াটার, এটা ঠিক আছে। একটু পর ফ্যাসিলিটি দেওয়া। দেখেন টেকনোলজি দেখেন, এখানে এরা হলো প্রসব করে আপনি স্যাটিসফাইড কিনা সেটা এখানে রেটিং দিতে পারবেন। হ্যাঁ, তোমার নামার পরে এখন হলো কত নম্বর বেল্টে আমাদের লাগেজ আছে সেটা দেখবো। তো এখানে আমাদের দেখেন টিকিট অনুযায়ী নাম্বার অনুযায়ী তো 74 নম্বর, ঠিক আছে। তো এখানে হলো আমরা আসলাম এক্সিটে। আসার পরে এখন হলো 71, 72, 73 এই যে সামনে গেলে আমরা আমাদের লাগেজ পেয়ে যাব। চায়না ইমিগ্রেশনে আজকে খুব ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হয়েছি। আমি এতদিনে এত কান্ট্রি ভিজিট করছি, কখনো এরকম সমস্যার শিকার হইনি। তবে আজকে চায়না ইমিগ্রেশনে আজকে আমাকে প্রায় অফলোড করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম বিধায় আমি এবং আমাদের টিমের যে 8 জন ছিল, 8 জনকেই আটকাইছিল। আটকানোর পরে তারা ডিটেনশন মানে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে, হয়তো বা ডিটেনশন করার নিয়ত ছিল। বাট আমরা প্রুভ করতে পারছি যে আমরা রিয়েল ট্যুরিস্ট এবং তারা আমাদের সকলের ফোন নিছে। ইভেন আমার ফোন নিয়ে আনলক করে নিয়ে প্রায় হলো তারা 2 ঘন্টা পর্যন্ত আমার ফোনে সমস্ত কিছু, সমস্ত ডকুমেন্টস এক এক করে খুঁটিনাটি তারা হলো গুগল ট্রান্সলেট করছে আর দেখছে। ইভেন আমি যখন ফোন হাতে নিছি তখন দেখছি যে হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপ সার্চ বারে লেখা চায়না, হ্যাঁ, এবং চায়না রিলেটেড যত মেসেজ আছে সবগুলো তারা ট্রান্সলেট করছে আর হলো দেখছে। হ্যাঁ, তো যাক, আমি যেহেতু কোনো অন্যায় করিনি, সো আমি ইমিগ্রেশনটা পার হয়ে আসতে পারছি। তারা ডকুমেন্টস দেখতে চাইছে আমার। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে অবশ্যই প্রফেশনাল ডকুমেন্টস। একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আপনাকে ইমিগ্রেশনের কোনো সমস্যা করবে না। সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার প্রফেশনটা কি। তো আমি আমার প্রফেশনটা প্রুভ করতে পারছি, তাদেরকে দেখাইছি। তারপরে তারা আমাদেরকে সবাইকেই ছেড়ে দিছে। হ্যাঁ, বিশেষ করে আমার ডকুমেন্টস চেক করার পেছনে হয়তো বা কয়েকটা রিজন থাকতে পারে। তো আমি সাজেস্ট করবো এই কয়টা জিনিস আপনারা স্কিপ করে আসবেন। ফার্স্ট অফ অল, আজকে আসার সময় ঢাকা এয়ারপোর্টে একটা মেয়ে মানে তার হলো ফ্যামিলির কাছে আসবে, তার স্বামীর কাছে আসবে, বাট একাই, যার কারণে আমাকে বলছে যে হলো ওকে সাথে নিয়ে আসার জন্য। হ্যাঁ, মানে সাথে নিয়ে মিনস হচ্ছে যে ওর হাজবেন্ড আমাকে ফোনে বলছে যে ভাইয়া ও তো মহিলা মানুষ একাই, তো আপনাদের গ্রুপের সাথে ওকে একটু পার করাই দিন। তো গ্রুপে ও ছিল, যখন ওখানে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করছে যে আমরা কি সবাই একসাথে, আমি বলছিলাম যে হ্যাঁ একসাথে। এবং আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে গেছি সেই ট্রাভেল এজেন্সি থেকে আমাকে বলছে যে গ্রুপটা লিড করার জন্য, দ্যাটস ওয়াই আমি ফেস করতেছিলাম সবকিছু। তারপরে তাদের একটু সন্দেহ হয়েছে বিধায় আমাদেরকে সবাইকে রুমের ভিতরে নিয়ে গেছে। পরবর্তীতে ওনার হাজবেন্ডের চ্যাটিং দেখে আরো বেশি হলো আমাকে প্রশ্ন করে। তো যেহেতু আমি এখানে কোনো প্রকারের কোনো ফল্ট করিনি, তো আমি সমস্ত কিছু খুব সাহসিকতার সাথে ফেস করি এবং ইমিগ্রেশনটা কমপ্লিট করি। চায়নায় প্রথম এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হলো, আর আমি এক হিসেবে বলবো আবার ভালোই। কারণ হচ্ছে যে রিয়েল ট্যুরিস্ট যারা, তারা তাদের যতই জিজ্ঞাসাবাদের জেরায় মুখোমুখি হোক না কেন, তারা যদি রিয়েল ট্যুরিস্ট হয়, নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে অবশ্যই তারা ডিজার্ভ করে এন্ট্রি করা। সো এখন পর্যন্ত আপনারা দেখলেন আমি কিভাবে চায়নার ভিতরে এন্ট্রি নিলাম। সো এখন আমরা পরবর্তী ভিডিওতে পুরো চায়নাটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।